ময়মনসিংহের সরকারি মৎস্য খামার কম্পাউন্ডে মিলল বিপুল অস্ত্র মাদক, পলাতক নৈশ প্রহরী, স্ত্রী আটক। দুইটা পিস্তল পেয়েছি এবং মাদক দ্রব্য পেয়েছি এবং অন্যান্য অস্ত্র পেয়েছি। যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা আইনে আওতায় নিয়ে আসবো। র‍্যাব পরিচয়ে তুলে নেয়ার প্রায় ১.৫ বছর পর বাড়ি ফিরেছেন রহমতুল্লাহ। এখনো কাটেনি আতঙ্ক, স্বস্তিতে স্বজনরা। ফের ভারতীয় মিডিয়ার মিথ্যাচার, যাচাই ছাড়াই নাটোর মহাশ্মশানে মৃত্যুর ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতার তকমা, দাবি নাকচ পরিবারের। উনি আমাদের এই মন্দিরের সেবায়ত না, পুরোহিত না, পাহারাদার। সাম্প্রদায়িকভাবে প্রচারণা করা হচ্ছে, আমরা এগুলো চাই না। আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ময়মনসিংহের সরকারি অফিস কম্পাউন্ডে মিলল বিদেশি অবৈধ অস্ত্র মাদক। গতরাতে পুলিশের অভিযানে নৈশ প্রহরীর কক্ষে এসব পাওয়া যায়। ঘটনার পর থেকে পলাতক নৈশ প্রহরী। পুলিশ এক নারীকে আটক করেছে। গোপন সংবাদে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। অভিযানে নৈশ প্রহরী হৃদয় মিয়ার কক্ষে পাওয়া যায় ধারালো অস্ত্র, ইউএস মিলিটারির 9mm পিস্তল, স্নাইপার টেলিস্কোপ, একটি এয়ারগান, বিপুল বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা। তবে এসবের কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপকের। বাইরে থেকে ওই সাইডে তো খোলামেলা থাকে, ওই দিক দিয়ে লোক আসছে আর কি। হ্যাঁ, আমার তো ওটা তো সরকারি স্টাফ না, উনি বললেও করে চলে যাবে অথবা অন্য কোনো তারিখ করতে পারবো তাকে। আমি এখানে যে ধরনের কার্যক্রম হয় আপনারা কি জানতেন? না, আমরা জানি না, কোনো কিছু জানি না। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে নৈশ প্রহরী হৃদয় মিয়াকে পায়নি পুলিশ। তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়েছে। মাদকগুলা কোথায় থেকে আসলো, অস্ত্রগুলো কোথায় থেকে আসলো সরকারি প্রতিষ্ঠানে, এগুলো আমাদের চিন্তার বিষয় এবং আমরা এগুলো তদন্ত করতেছি এবং কিছু নাম পেয়েছি। যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা আইনে আওতায় নিয়ে আসবো। সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অস্ত্র মজুত করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই খামারেই রয়েছে ময়মনসিংহ জেলা ও বিভাগীয় মৎস্য কর্মকর্তার অফিস। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কুমিল্লায় হেনস্থার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ফেনীতে আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো। গতকাল তাকে এলাকা ছাড়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায় গতকাল 14 গ্রামের পাতড্ডা গ্রামের প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ 10 থেকে 12 জন ওই মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। ঘটনার পর ফেনীতে চলে গেছেন হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা। আব্দুল হাই কানু আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। প্রায় 10 বছর ধরে এলাকা ছাড়া ছিলেন তিনি। বছরখানেক আগে বাড়ি ফিরলেও ঘর থেকে বের হতেন না। গতকাল বাজারে যাওয়ার জন্য বের হলে অপদস্থ হতে হয় তাকে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনা তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের। নাটোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। ঘন কুয়াশার কারণে ডাল সড়ক এলাকায় 6টি ট্রাকের সংঘর্ষ হয়। প্রাণ হারিয়েছে এক ট্রাক চালক। আহত অন্তত 6 জন। পুলিশ জানায় ভোরে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক ড্রাম ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে পেছন থেকে আসা আরও 4টি ট্রাক নিয়ন্ত্রণ করতে না পেরে একে অপরের সাথে ধাক্কা লাগলে একটি ট্রাক খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক হোসাইন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ভোরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাক চাপায় প্রাণ হারান অজ্ঞাত এক নারী। এদিকে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সিরাজদি খানের
কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় একজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারায় এক প্রাইভেট কার। পরে দুটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক অজ্ঞাত নারী। আহত হয় অন্তত ৩ জন। গতকাল একই মহাসড়কের ৬টি স্থানে ১৩টি যানবাহনের সংঘর্ষ ও দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত হন, অন্তত ১৫ জন আহত হয়। কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে বাড়ি খায়। রোববার মধ্যরাতে বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেলের আরোহী আহাদ, মিনহাজুল ও ইমন। স্বজনরা জানায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। প্রাথমিক ধারণা দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। 3টা লোক পড়ে রয়েছে, এক কইছে যে আপনার শিকারপুর, আরেক কইছে ভুবনগড়, আরেক কইছে আপনার এই বুইয়াবাড়ি। আমার হাত আসিনি গড়, আমি হাত দো নাই, আমি উঠতে রুমও গেছি দিতে গড় নাই। তারপর তার ভাইয়ের কাছে আবার ফোন করছে, আমি তো গড় নাই, গড় না গেছে। তার ভাই আপনি চিল্লাবেলা করতে আছে, আমার ফুট নাই, আমার ফুট শেষ হয়ে গেছে। ঢাকা ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ 16 মাস পর ফিরেছে নিজ বাসায়। 2023 আগস্টে র্যাব পরিচয়ে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। এরপর নানা চড়াই উতরাই, প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা। দীর্ঘ 16 মাস পর রোববার রাতে নিজ বাড়িতে পা রাখেন ঢাকার ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ। আবেগাপ্লুত গোটা পরিবার। উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও খোঁজ পায়নি পরিবার। জ্বরে 8 দিনকার জ্বরে আমার ছেলেরা আমার কাছে শোয়া চালি জায়গা, আমার ছেলেরে র্যাব আর সাদা পোশাকে মানুষ আর যে র্যাব কালো পোশাকে আইসা তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। তাগো ধরে ধরে চিকার পানি কই কি বাবা রে, আমার বাবা রে কি করছে ওরা নিস নে বাবা, ওর নামে একটা অভিযোগ না। আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা র্যাব হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি। তারপর র্যাব হেড অফিসে আমরা অ্যাপ্লাইও করছি, মানে ওর জন্য মানে অভিযোগ জমা দিছি। এতদিন পর হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পরিচয়ে ফোন। তাদের সহযোগিতায় পরিবার খোঁজ পায় রহমতুল্লাহের। পরে আইনি আনুষ্ঠানিকতা শেষ করে তাকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। তবে দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। জানান আটকের পরপরই চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানের একটি কক্ষে। সেখানে 9 মাস থাকার পর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। আজকে বাড়ি আইছি গাড়িতে। এদিকে তার ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবারটিতে। আনন্দিত স্থানীয়রাও। অনেক ভালো একটা ছেলে, ওর কোনো ব্যাড রেকর্ড নাই, খারাপ কোনো কাজের সাথে জড়িত নেই। বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের থনি বেশি আনন্দ লাগবে, আমাকে খুব ভালো লাগবে। আমার বাইরে যেরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন নির্যাতনের শিকার যেন আর কেউ না হয়, এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাসের হত্যাকে ঘিরে শুরু হয়েছে মিথ্যাচার। নিহত ব্যক্তিকে সেবায়েত পাহারাদার উল্লেখ করা সহ কোনো যাচাই বাছাই ছাড়াই ভারতীয় গণমাধ্যম সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। অথচ নিহত তরুণ দাসের স্বজন ও মহাশ্মশান কমিটির নেতারা বলছেন এটি কোনো সাম্প্রদায়িক হত্যা নয়, খুনিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শহরের বড় হরিশপুর এলাকায়
কেন্দ্রীয় মহাশ্মশান থেকে গত শনিবার তরুণ দাস নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আগের রাতে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা। এই মুহূর্তে নাটোর থেকে খবর উঠে আসছে, বাংলাদেশে নাটোরের মন্দিরে সেবায়েতকে খুন। এই মৃত্যু ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে নানা অপপ্রচার। প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস এর এক পোস্টে জানিয়েছে, ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কোনো যাচাই বাছাই ছাড়াই প্রথমে খবরটি প্রচার করে। পরে আরও কিছু ভারতীয় গণমাধ্যম তরুণ দাসের হত্যাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসাবে প্রচার করে। কিন্তু নিহতের স্বজন ও শ্মশান কমিটি বলছে, তরুণ দাসের মৃত্যু কোনো সাম্প্রদায়িক সহিংসতায় হয়নি। নিহত ব্যক্তি মন্দিরের সেবায়েত বা পাহারাদার কিছুই ছিলেন না। সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস। উনি ওখানকার সন্ন্যাসী হিসেবে থাকতো, সেবায়েত বা উনি পাহারাদারে কেউ ওখানে ছিল না, উনি নিজে ইচ্ছে ওখানে থাকতো। সেই 25 বছর হলো। তরুণ দাসকে বিভিন্নভাবে তাকে পরিচিত করার চেষ্টা করা হয়েছে, বা কেউ সেবায়েত, কেউ পাহারাদার, কেউ পুরোহিত। আসলে উনি আমাদের এই মন্দিরের সেবায়েতও না, পুরোহিতও না, পাহারাদারও না। বিদেশি একটা সংস্থা এপিপি নিউজ, ওখানে ওনাকে নিয়ে যে সাম্প্রদায়িকভাবে প্রচারণা করা হচ্ছে, আমরা এগুলো চাই না। আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। তবে এটা নিয়ে কোনো সাম্প্রদায়িক যে কোনো বিষয়টা আমার মনে হয় এখানে না আনাই উচিত, কারণ বিষয়টা এখানে যেভাবে ঘটছে তাতে করে এখানে এইভাবে এরকম কোনো আমরা অনুভব করতে পারতেছি না। পুরোহিত বলছেন, মন্দির থেকে বেশ কিছু মালামাল খোয়া গেছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের দাবি সনাতনীদের। মন্দিরের ভিতরে যত প্রয়োজনীয় আমাদের পূজার আসবাবপত্র, যেসব জিনিসপত্র ছিল, সমস্ত জিনিসপত্র চুরি করা হয়েছে এবং মন্দিরের ভিতরে যে ওয়ার্ডরোবের ভিতর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হয়েছে। মন্দিরের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসার থেকে সে এখানে থাকে। সেই মানুষটাকে খুন করা হয়েছে, এর বিচার খুব তাড়াতাড়ি করা দরকার। তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার ছেলে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। ভারতীয় মিডিয়ার মিথ্যা ও বানোয়াট তথ্য তদন্ত কাজকে বাধাগ্রস্ত করছে বললেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই বিষয়টিকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ইস্যু বানানোর চেষ্টা করছে, যেটা আসলেও আমাদের তদন্তেও বিঘ্ন ঘটছে, আবার এটা আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা করছে, যেটা আমাদের আসলেও কাম্য না। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে নাটোরের সব ধর্ম ও পেশার মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গ্রামের শীতের সকাল মানেই চোখের সামনে ভাসে কুয়াশার আবরণে শিশির ভেজা ঘাস ও নিভু নিভু আলোর সূর্যের মিষ্টি কিরণ, খেজুরের রস আর নতুন ধানের পিঠাপুলির গন্ধে যেন মৌ মৌ চারপাশ। তবে পৌষের শুরুতেই নদীর পাড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। এতে ব্যাহত হচ্ছে নদী তীরবর্তী মানুষের স্বাভাবিক জীবনযাপন। জড়তা ভেঙে সোনামাখা রোদ মাটির আঁচলে ছড়িয়ে পড়ার আগেই আড়মোড়া ভেঙেছে নদীর পাড়ের মানুষ। পৌষের উত্তরে হাওয়া কাঁপন ধরিয়েছে ঠিকই, কিন্তু ঘরে থাকার ফুরসত দেয়নি নদী নির্ভর পেশাজীবীদের। গৃহস্থের হেসেলে শানকি ভরা গরম ভাতের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই ঋতু। ধানের পর রবি শস্যের স্বপ্নে বিভোর কৃষক। নবান্নের পিঠাপুলির বড় অনুষঙ্গ খেজুরের রসের যোগান এসেছে প্রকৃতিতে। অন্যান্য বছরের চেয়ে এবার শীত বেশি। এই এলাকার নদী অঞ্চল এলাকা, শীত আরো প্রচন্ড শীত। প্রচুর শীত, তো শীতে ঠান্ডার জন্য কম্বল গাছ দিচ্ছি, হাত পা আমরা খিচাইতে আছে। আমাদের গ্রামের পাশে রাস্তায় যারা গাছ কাটে খেজুরের রস তারা হাড়ি টানা এগুলা দেখি, তো আমরা ওখান থেকে কিছু রস নিয়ে আমরা খাই, অনেকজনেই খাই বা অনেক দূর থেকেও আসে। গ্রাম বাংলার শীত শুধু আবাহনী নয়, নিয়ে আসে রিক্ততার করুণ গল্প। কুয়াশা আর হিম বাতাসের এই জুটি কতটা প্রভাব ফেলেছে জামালপুরের ব্রহ্মপুত্র পাড়ে?
শীতকালে খুবই আমাদের মতো কৃষকদের খুবই কষ্ট, যেমন আমরা 12 মাসে 13 ফসল আবাদ করে থাকি, বিশেষ করে এই শীতকালে ফসলগুলো উদায় না, বৃদ্ধি হয় না। আমাদের অবস্থা তো বর্তমানে খুব খারাপ, তার কারণ নদী এলাকা নাই বলতে ফসল নাই, বন্যা নষ্ট করে ফেলাইছে নাইকে কিছু। কুয়াশার মধ্যে মরিচের ক্ষেত্রে নেন নাগে কত ভিজি জায়গা, ভুট্টার ক্ষেত্রে নেন নাগে শরীর ভিজি জায়গা, ওই টাইমে আর কি অনেক কষ্ট হয়। হুট করে শীত বেড়ে গেছে, শীতের ঠেলার মধ্যে ওই বাড়া যায় না, এত পরে 8টা বাজে তাই মধ্যে বাড়া পাইনি। সাহিত্যের শীত উদযাপন হয় না গ্রাম বাংলায়, তার বদলে জীবনের শীত তাল কেটে দেয় যাপন কাব্যের। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।